রক্তপাতের মধ্য দিয়ে পরাক্রমশালী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাথে রাষ্ট্রের লাগামহীন মাখামাখি এবং ষড়যন্ত্রশীল লুটপাটের কারণে দুর্নীতির সর্পরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ। এক কথায় এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল, ভোটার শূন্য নির্বাচন, বিরোধী মত ও পথকে নির্মমভাবে দমন, গুম খুন ও বিচারবিহীন হত্যাকাণ্ড, রাষ্ট্রের পোশাকি অপোশাকি সার্ভিসসমূহকে দলীয়করণ, মানবাধিকার লঙ্ঘন এবং ব্যাপক দুর্নীতি ছিল হাসিনা সরকারের বৈশিষ্ট্য। গণক্ষোভ ও জনরোষে রাষ্ট্রযন্ত্র, দলীয় পেটো বাহিনীও উধাও হয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবন কার্যালয়ে বিজয়ের পতাকা উড়েছে। মানুষ এ বিজয়কে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকার তার ফ্যাসিবাদী রাজনৈতিক, আদর্শিক এবং অর্থনৈতিক কর্মসূচি চালাতে যে কর্তৃত্ববাদী রাষ্ট্র ব্যবহার করেছিল তা এখনও অক্ষত রয়েছে। অন্তর্বর্তী সরকার অবিলম্বে গণতান্ত্রিক পরিবর্তনের এজেন্ডায় ঐক্যমতের একটি নতুন স্তরে পৌঁছানোর জন্য রাজনৈতিক দল এবং সমস্ত অংশীজনের সাথে আলাপের একটি অর্থবহ প্রক্রিয়া শুরু করবে মর্মে ঘোষণা দিয়েছে। একটি গণমুখী, অন্তর্মুখী প্রশাসন এবং সর্বোপরি সংস্কার এর অপরিহার্য বিষয়গুলো চিহ্নিত করে কতিপয় সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যা খুবই ইতিবাচক পদক্ষেপ। প্রতিনিধিত্ব ভিত্তিক আইন প্রণয়নকারী সংস্থা গঠন অনিবার্য হয়ে পড়েছে। রাজনৈতিক দল এবং বহির্ভূত অদলীয় সমাজ শক্তির প্রতিনিধিত্ব নিয়ে যে গণতান্ত্রিক ব্যবস্থা, তা হল ঔপনিবেশিক ধাঁচের গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প অংশীদারিত্বের গণতন্ত্র। এই ব্যবস্থা ক্ষমতা ও কর্তৃত্ববিহীন ভোট দেওয়ার নাম সংঘর্ষ গণতন্ত্রের চেয়ে আরও গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে, যা সমাজের সকল অংশের মানুষের আত্মমর্যাদার বিকাশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করবে। নানান শ্রম কর্ম পেশায় বিভক্ত দেশের জনশক্তি উৎপাদন বন্টনে নিয়োজিত থেকে জাতীয় অর্থনীতিতে নীরবে নিঃশব্দে ভূমিকা রাখছেন। এরাই আত্মরক্ষা, প্রতিরক্ষা, জ্ঞান বিজ্ঞান, শিল্প সাহিত্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান সমাজশক্তি। কিন্তু ঔপনিবেশিক আইন কানুন বহাল থাকার কারণে সকলেই নিছক চাকরিজীবী। এই বেতনভোগী কর্মকর্তা কর্মচারীগণ জাতীয় পর্যায়ের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগতভাবে বিধি নিষেধের বেড়াজালে আবদ্ধ। রাজনৈতিক দলসমূহ এদের ব্যবহার করে ক্ষমতায় যায়। দলগুলো যখন ক্ষমতাসীনদের অপশাসন থেকে জাতিকে মুক্ত করতে অসমর্থ বা ব্যর্থ হয়, তখন তারাই আন্দোলনকে সফল করতে শ্রমকর্ম পেশাজীবীদের দ্বারস্থ হয়। উৎপাদনের সাথে সম্পর্কিত হয় একমাত্র তাদের অংশগ্রহণের তখনই আন্দোলন সফলতার মুখ দেখে। দুঃখজনক হলেও কথাটি সত্য, আন্দোলন শেষে ক্রান্তিকালে দেশ গঠন বা জাতি নির্মাণে যে সমাজ শক্তি সমূহের সিদ্ধান্ত, মতামত ভূমিকা থাকতে পারে বা অংশীদারিত্বের প্রয়োজন, তা আজ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়নি। আমরা 4 দশক ধরে আমাদের সংগঠন থেকে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ও সাংবিধানিক সংস্থার প্রদেশ ও প্রাদেশিক সরকার, স্বশাসিত সরকার সহ মৌলিক রূপান্তরের প্রশ্নে দাবি উত্থাপন করে আসছি। আজ সময় এসেছে সেই বহু অধিকৃত ব্যবস্থায় রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রমকর্ম পেশার মানুষদের রাজনৈতিক প্রতিনিধিত্বের মাধ্যমে দেশ শাসনে উৎপাদনশীল জনতার অংশীদারিত্ব নিশ্চিত করা। জাতীয় সংসদ প্রশ্নে আমাদের সংগঠনের প্রস্তাবনা হলো বিদ্যমান এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের স্থলে দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন। সংসদের মেয়াদ হবে 4 বছর। ক, সংসদের নিম্ন কক্ষ হবে 300 আসন বিশিষ্ট আর উচ্চ কক্ষ হবে 200 আসন বিশিষ্ট। খ, সংসদের নিম্ন কক্ষে দলীয় প্রতিনিধিত্ব থাকবে। 2, সংসদের উচ্চ কক্ষ মূলত নিম্নলিখিত সমাজ শক্তির প্রতিনিধি বর্গের সমন্বয়ে অদলীয় ভিত্তিতে গঠিত হবে।